আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঝালকাঠিতে লঞ্চে আগুনে অঙ্গার, পরিচয়হীন 23 জনের বরগুনায় গণকবরে দাফন। ছবি দেখে 10 জনকে শনাক্ত। ঢাকায় ভর্তি 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া। সুচিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দিচ্ছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দেয়া 71-এর রণাঙ্গনের বীর নারীদের গৌরব গাথা ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষ, মন্তব্য ওবায়দুল কাদেরের। চতুর্থ ধাপে 838টি ইউপি নির্বাচন কাল। বিনা ভোটে নির্বাচিত 48 চেয়ারম্যান। সহিংসতা রোধে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। যথাযথ ধর্মীয় উদ্দীপনায় দেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন। অশুভ শক্তি ও করোনা মহামারী থেকে মুক্তি প্রার্থনা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনে পুড়ে অঙ্গার, পরিচয়হীন 23 জনের লাশ দাফন করা হয়েছে বরগুনায় গণকবরে। ছবি দেখে 10 জনকে শনাক্ত করেছেন স্বজনরা। এদিকে সুগন্ধা নদীতে এখনও নিখোঁজদের খুঁজে ফিরছেন অনেকে। অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠি থানায় হয়েছে একটি মামলা। অন্যদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নেওয়া দগ্ধদের বেশিরভাগই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার ভোরের আলো ফোটার আগেই বরগুনার বেতাগী ফারুক হোসেন হাসপাতালে ভিড় করেন ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকার পরিবেশ। বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, লঞ্চ দুর্ঘটনায় 33 জনের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালের নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখা পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ব্যক্তিদের ছবি মিলিয়ে 10 জনের লাশ শনাক্ত করেন স্বজনরা। পরে বরগুনা সার্কিট হাউসে জানাজা শেষে কোটকাখালী আবাসনের 21 কবরে দাফন করা হয় পরিচয়হীন 23 জনকে। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে নিখোঁজদের উদ্ধারে শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় রাতভর নদীর কাছেই ছিলেন অনেকের স্বজন। কেউ কেউ ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে ফিরছেন প্রিয়জনকে। ঘটনাস্থল ঘুরে দেখেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থায় গ্রহণ করা হবে। কারণ এটি শুধু অবহেলায় হলো নাকি এটা নেহায়িত একটি দুর্ঘটনা, এটাকে তদন্ত কমিটি বের করে তারপর আমরা আইনানুগ ব্যবস্থা করব। অন্যদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে দগ্ধদের চিকিৎসা দিচ্ছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল থেকে যাওয়া 7 সদস্যের মেডিকেল টিম। ড্রেসিং এর মাধ্যমে চিকিৎসা হয়ে যাবে, 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। আর কিছু রোগী আছে যেগুলোকে আমরা অন্য ডিপার্টমেন্টে, বিশেষ করে অর্থোপেডিক্স এবং সার্জারি ডিপার্টমেন্টে আমরা রেফার করব। আমরা যেন ডাক্তারদের সুযোগ দেই সেবা করার জন্য। যাবতীয় খরচ সরকার এখন বহন করছে চিকিৎসায়, এবং সরকারের পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে যারা নিহত হয়েছেন তাদের 1 লক্ষ টাকা, যারা 1.5 লক্ষ টাকা, যারা আহত হয়েছেন তাদের 50,000 টাকা, এবং বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের 15,000 টাকা করে দেওয়া হচ্ছে। দ্রুত সুস্থ হয়ে রোগীরা ফিরে যাক স্বজনদের কাছে, এই প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বরগুনা লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় ভর্তি 15 রোগীকে দেখতে গিয়ে
তিনি এ তথ্য জানান। লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ ৩২ জন ভর্তি আছেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে, আর ১৫ রোগী ভর্তি শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে গতরাতে হাবিবুর রহমান নামের একজন মারা গেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। ভর্তি সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যারা মারা গেছেন তাদের পরিবারকে 1.5 লাখ টাকা করে সহায়তা করা হবে। 50,000 টাকা করে পাবেন চিকিৎসাধীনরা। চিকিৎসার সার্বিক অবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মনিটর করা হচ্ছে। আর যারা চিকিৎসাধীন আছে 50,000 টাকা। তারপর আমাদের হাসপাতালের পক্ষ থেকে যে ব্যয়ভার লাগে ঔষধপত্র সব আমরা সরবরাহ করব। আমরা এখানে যে ভর্তি আছে তাদের সার্বিক চিকিৎসার ব্যবস্থাপনা সরকার গ্রহণ করছে, এবং আপনি বরিশালে জেনে দেখবেন সকলকে বিচ্ছিন্ন দিয়ে সকলের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এখানে যারা আছে তাদের মধ্যে একজনের বেশি বার্ন, মোর দেন 40%, আর বাকিরা সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তো আমরা আমাদের মধ্যে 2 জন খুবই খারাপ, যাদেরকে কালকে হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। আর আমরা বাকিটুকু সব চেষ্টা করছি। আপনারা জানেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলছেন আমার সাথে। আজকে সকালেও উনি খোঁজখবর নিয়েছেন এবং উনি সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় যা করার জন্য নির্দেশ দিচ্ছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম জানিয়েছেন, ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির আহ্বায়ক শেখ সেলিমের নেতৃত্বে বৈঠকে সিনিয়র নেতারা অংশ নেন। প্রায় ঘণ্টাখানেক আলোচনার পর গণমাধ্যমকে জানানো হয়, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 10 জানুয়ারি টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 11 ও 12 জানুয়ারি আলোচনা সভা এবং 13 থেকে 17 জানুয়ারি 5 দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করবে টুঙ্গিপাড়ায়। মুজিব শতবর্ষ অনুষ্ঠানে অনিচ্ছাকৃত বানান ভুলের জন্য আয়োজক কমিটি ক্ষমা চেয়েছে বলেও জানান শেখ সেলিম। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে, সর্বোপরি সরকার দায়িত্ব নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও বিদেশ থেকে এদের চিকিৎসার ব্যাপারে এবং যারা মারা গেছে তাদের ভিতরে সহানুভূতি জানিয়েছেন। এটা যে ভুল হয়েছে সেটার ব্যাপারে আপনার নাসির সাহেব, আপনার যিনি উদযাপনের প্রধান সমন্বয়কারী, তিনি বলছেন এটার জন্য তিনি এটা ভুল হয়েছে এবং দুঃখ প্রকাশ করছেন। সুতরাং যে যদি কোনো কিছুর ব্যাপারে যে ভুল এবং দুঃখ স্বীকার করে, তার সেখানে তো আর কার্যকর আর কি ব্যবস্থা হবে। প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকলেও সুচিকিৎসার জন্য সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জিয়া শিশু একাডেমির শাপলাকুড়ির প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। তিনি সন্তানসহ পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন। যারা মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে তাদের সেসব অর্জনকে ভুলিয়ে দেওয়ার আবহ সৃষ্টি করেছে সরকার। এটি খুবই দুঃখ ও হতাশাজনক। আমরা অনেকেই আজকাল এগুলো ভুলে যাচ্ছি অথবা ভুলিয়ে দিতে চাচ্ছি। এই যে আপনার একটা আবহ সৃষ্টি হয়েছে যে অতীতের যা কিছু মহান, যা কিছু ভালো, সবকে ভুলিয়ে দাও। আর যারা ভালো কাজ করেছে, আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের মনে করার কোনো দরকার নেই। এই ধরনের একটা চিন্তা ভাবনা আবহ আজকাল সৃষ্টি হয়েছে। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের সেই মহান প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আজকের এই বড়দিনে আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, ঈশ্বর যেন তাকে সুস্থ করেন। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী কৃষক দলে যোগদান করেন। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন কমিশন গঠনে সংলাপের নামে জনগণের সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে। সংলাপের নাম করে দেশ এবং বিদেশকে দেখাতে চাচ্ছেন আমরা তো সংলাপ করে আমরা একটা সার্চ কমিটি করে আমরা নির্বাচন কমিশন করব। আওয়ামী মার্কা নির্বাচন কমিশন, হুদা মার্কা নির্বাচন কমিশন অথবা রকিব মার্কা নির্বাচন কমিশন করার জন্য একটা বিভিন্ন রং চং দিয়ে প্রসাধনী দিয়ে প্রসাধন চর্চিত একটি সংলাপ। এই সংলাপ আদতেই একটা অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন
করার এটা সংলাপ নয়। রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকলেও ক্ষমতাসীনদের জাতীয় ও আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের ষড়যন্ত্রের কারণে তিনি সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদ্বন্দ্বীকে ভোট কেন্দ্রে আসতে দেন না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এখানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকৃতপক্ষে বীর নারীদের গৌরব গাথা এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষের অপচেষ্টা চালিয়েছেন। এ নিয়ে গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন তিনি। দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, চিরাচরিত মিথ্যাচারের অপরাজনীতিতে নিমগ্ন বিএনপি নেতারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন। এমনকি বেগম খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছে তা বাংলা সাহিত্যের আষাঢ়ে গল্পের মতো। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মতো ঔদ্ধত্যপূর্ণ ও জাতিদ্রোহীমূলক কার্যকলাপে লিপ্ত থাকার কারণেই বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত বাংলাদেশের কোনো উন্নয়নই বিএনপি নেতাদের চোখে পড়ে না। অসংলগ্ন কথাবার্তা পরিহার করে গঠনমূলক বক্তব্য দেওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে। চতুর্থ ধাপে কাল দেশের 838টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের আগেই একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 48 চেয়ারম্যান প্রার্থী। ফলে চেয়ারম্যান পদে ভোট হবে 790টি ইউনিয়ন পরিষদে। এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে 112 জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে 135 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। 790 ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3814 জন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট, সিল, প্যাড সহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। শুক্রবার চতুর্থ ধাপে প্রচারের শেষ দিনেও বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ঘটেছে। নির্বাচন ঘিরে সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 21 পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজউদ্দিন আহমেদ আজ বেলা 1:30টার দিকে ইন্তেকাল করেন। তিনি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং অবিভক্ত বিএফইউজের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ 1993 সালে 21 পদক লাভ করেন। রবিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা হবে। আজ শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এদিন জন্মগ্রহণ করেছিলেন। রাজধানীর তেজগাঁও, কাকরাইল, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকার গির্জাগুলোতে সকাল থেকে শুরু হয় বিশেষ প্রার্থনা। এতে যোগ দিতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পরিবার পরিজন নিয়ে গির্জায় যান। টানা 2 বছর করোনার কারণে বিশেষ প্রার্থনা সীমিত আকারে হলেও এবার হচ্ছে বড় পরিসরে। মহামারী করোনা পরিস্থিতির পর ওমিক্রনের প্রভাব যাতে বাংলাদেশে না পড়ে সেজন্য প্রার্থনা করা হয় সৃষ্টিকর্তার কাছে। বড়দিনে পরিবারের সঙ্গে আনন্দে দিনটি কাটানোর কথা বলেন সবাই। এদিকে বড়দিনকে সামনে রেখে বিশেষ সাজ্জায় সেজেছে 5 তারকা হোটেলগুলো। বিদায়ের পথে 2021 সাল, করা নাড়ছে 2022। একদিকে করোনার মধ্যেই বছর জুড়ে নানা অঘটনের মৃত্যুতে যেমন ছিল বিষাদের সুর, তেমনি অপরাধের ভিন্ন ভিন্ন মাত্রায় পাকড়াও কিংবা আলোচিত মামলার রায়ে ছিল স্বস্তি। এসবের খণ্ডচিত্র দীপন দেওয়ানের রিপোর্টে। বিদায়ী বছরের মধ্য সময়ে 8 জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে আরেক দফা ভাবিয়ে তোলে সবাইকে। এর আগে বিভিন্ন কারখানায় আগুনের ঘটনায় ব্যাপক প্রাণহানি হলেও আসেনি সচেতনতা। এর পরিণতিতে সেজান জুস কারখানায় কর্মস্থলেই পুড়ে মরতে হয় 52 জনকে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলায় রায়ও ছিল বছর জুড়ে আলোচিত। কয়েকবার রায় পেছালেও নিম্ন আদালতে ঋণ জালিয়াতির মামলায় 4 এবং অর্থ পাচারের মামলায় 7 বছরের কারাদণ্ড দেয়া হয় সাবেক প্রধান বিচারপতিকে। বিশ্বে বিরল এক রায় এটি।
বুয়েটের ছাত্রাবাসে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় হতবাক হয় সবাই। আন্দোলনে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। আলোচিত এই মামলার রায় ঘোষণা হয় গত ৮ ডিসেম্বর। ২০ জনের ফাঁসি এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। বেদনার মধ্যেও রায়ে স্বস্তি পায় আবরারের পরিবার ও দেশবাসী। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে। হারুন ভাই বলল যে তোমার দরজা খোলা দরকার নেই আমাদের। ৪ আগস্ট মাদক মামলায় গ্রেফতার হন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। বর্তমানে জামিনে থাকা এই অভিনেত্রীকে নিম্ন আদালতের মাদক মামলায় ৩ দফা রিমান্ড দেয় বিচারককে উচ্চ আদালতে ক্ষমা চাইতে হয়। রাজধানীর বাড়িধারায় মডেল পিয়াসা ও মৌকে ইয়াবা, বিদেশি মদ ও সীসা তৈরির সরঞ্জাম সহ আটক বিদায়ী বছরে শোবিজ জগতের আরেক ঘটনা। তাদের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ধর্নাঢ্য ব্যক্তিদের গোপনে ছবি তুলে ফাঁসানো। বনানীর রেইনট্রি হোটেলে ২ শিক্ষার্থী ধর্ষণের আলোচিত ঘটনায় রায় হয়েছে এবছরের শেষ দিকে। এই মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ ও তার ২ বন্ধুসহ ৫ আসামিকে খালাস দেয় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭। রায়টিতে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয় বিচারক বেগম কামরুন নাহারকে। রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে ১৭ জনের প্রাণহানি হয়। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় প্রাণ হারান নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান। এর রেশ না কাটতেই রামপুরায় বাসের ধাক্কায় নিহত হন এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে বেশ কদিন শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ছিল রাজপথ। টিকটকে ভিডিও করার জন্য অনেক ভক্ত তৈরি হলেও অপরাধের জন্য নজরদারিতে এই মাধ্যমের কথিত সেলিব্রিটিরা। টিকটকের ফাঁদে ফেলে ভারতে নারী পাচার করে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই পাকড়াও হয় টিকটক হৃদয়বাবু ও অনিক সহ ৫ জন। বেরিয়ে আসতে থাকে ভারতে নারী পাচারের লোমহর্ষক কাহিনী। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড অন্যতম বিশেষ আলোচিত ঘটনা। মিয়ানমার থেকে ধাওয়া খেয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি। ২৯ সেপ্টেম্বর একদল সন্ত্রাসী ক্যাম্পে ঢুকে গুলি করে হত্যা করে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। বছরের শেষ দিকের একটি ঘটনা নাড়িয়ে দেয় রাজনৈতিক অঙ্গনকে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের সাবেক ও বর্তমান প্রধান সহ ৭ কর্মকর্তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেয় সেদেশের পররাষ্ট্র দফতর এবং ট্রেজারি বিভাগ। তাদের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৬০০-র বেশি মানুষকে বিচার বহির্ভূত হত্যা এবং গুমের অভিযোগ তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, লঞ্চ দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করা বিএনপির রাজনৈতিক দেউলিয়ত্ব প্রমাণ করে। সন্ধ্যায় বিটিভির ৫৮ বছরে পদার্পণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হাসান মাহমুদ আরও বলেন, লঞ্চ দুর্ঘটনায় সরকারকে নিয়ে মাহমুদুর রহমান মান্নার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। সবকিছু নিয়ে অর্থহীন রাজনীতি না করারও পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার উন্মোচন করেন তথ্য সম্প্রচার মন্ত্রী। জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আরও ৬টি রাষ্ট্রায়ত্ত চ্যানেল চালু হবে। গেল ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন আরও একজন, যিনি রংপুরের বাসিন্দা। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় দেশে এ পর্যন্ত ২৮,০৫৬ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘন্টায় ১৩,৬৯৯ জনের নমুনা পরীক্ষায় আরও ২৭৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত ১৫,৮২,৯৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে নতুন করে সুস্থ হয়েছে ২২৪ জন। মোট সুস্থ ১৫,৪৭,১৮০ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.০১ আর সুস্থ ৯৭.৭৪%। মৃত্যুর হার ১.৭৭%। দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম বরাবরের মতোই চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের সবচেয়ে বড় বাধা। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত গণতন্ত্র ও গণমাধ্যমের সংকট উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সাংবাদিক নেতারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ৪ যুগ পূর্তি উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা যদি নাই থাকে, এটাই গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা
স্বাধীনতা উদ্ধারে সব দল মতের সবাইকে এক হওয়ার আহ্বানও জানান তারা। বলেন, সরকার দেশে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তৈরি করেছে। সরকারের লোকজন ঘরবাড়ির মালিক হচ্ছে, অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ শুধুই দুর্ভোগ পোহাচ্ছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মাজার, সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহ। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, নারী শক্তিকে ভয় পায় বলেই দেশের বিভিন্ন জায়গায় মহিলা দলের কর্মসূচিতে হামলা চালিয়েছে সরকার। শনিবার মহিলা দল বগুড়া জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। শহরের নবাববাড়ি সড়কে জেলা মহিলা দলের কার্যালয় প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন আফরোজা আব্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। সম্মেলনে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ঝালকাঠিতে লঞ্চে আগুনে অঙ্গার, পরিচয়হীন 23 জনের বরগুনায় গণকবরে দাফন। ছবি দেখে 10 জনকে শনাক্ত। ঢাকায় ভর্তি 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া। সুচিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দিচ্ছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দেয়া 71-এর রণাঙ্গনের বীর নারীদের গৌরব গাথা ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষ, মন্তব্য ওবায়দুল কাদেরের। চতুর্থ ধাপে 838টি ইউপি নির্বাচন কাল, বিনা ভোটে নির্বাচিত 48 চেয়ারম্যান। সহিংসতা রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। যথাযথ ধর্মীয় উদ্দীপনায় দেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন। অশুভ শক্তি ও করোনা মহামারী থেকে মুক্তি প্রার্থনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।